আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। চায়ের টেবিল কিংবা পাড়ার টং দোকান, কোথাও নির্বাচনের দামামা বাজতে দেখা যাচ্ছে না। তা সত্ত্বেও বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় নির্বাচন কমিশন ঘোষণা করতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। তার ঠিক আগে অন্তর্বর্তী সরকার ক্ষমতা কাঠামো থেকে সরে গেলেন সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত দুই ছাত্র রাজা, যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তবে সরকারের পিআর টিম সে পদত্যাগে শর্ত দিয়ে রেখেছে, বলেছে তফসিল ঘোষণা হলে কার্যকর হবে এই পদত্যাগ। যদিও সংবিধানের কোথাও এমন অদ্ভুত শর্তের উল্লেখ নেই। দর্শক, জুলাই আন্দোলনের পর আসিফ ও মাহফুজ এসেছিলেন পরিবর্তনের প্রতীক হয়ে, কিন্তু ক্ষমতা থেকে বিদায় নিলেন দুর্নীতির অভিযোগ আর ক্ষমতার অপব্যবহারের নানা বিতর্ক নিয়ে। আসিফ মাহমুদ এরই মধ্যে ঘোষণা করেছেন তিনি নির্বাচন করবেন, আর মাহফুজ আলম তিনি তো শেষ মুহূর্ত পর্যন্ত সরকারে থাকতে চেয়েছিলেন। তাহলে কি তাদের এই প্রস্থান কোনো সাধারণ স্বেচ্ছায় বিদায় ছিল না, বরং ছিল ক্ষমতার মঞ্চ থেকে এক প্রকার গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে সরে যাওয়া? কোন চাপে বা কিসের চাপে সেই গোল্ডেন হ্যান্ডশেক করতে হলো? কিংস পার্টি এনসিপি কি দুই উপদেষ্টার এই গোল্ডেন হ্যান্ডশেক মেনে নিচ্ছে, নাকি তফসিলের পর নতুন কোনো দাবির জন্য এই গোল্ডেন হ্যান্ডশেকই তারা ব্যবহার করবেন? তার চেয়েও বড় কথা, মাত্র 1 মাস আগেও আসিফ মাহমুদ প্রকাশ্যে বলেছিলেন বাংলাদেশের বর্তমান বাস্তবতায় 10 থেকে 20 কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা সম্ভব নয়। যে আসিফ মাহমুদ আয়কর দিতেন না, ছিল না ব্যাংক অ্যাকাউন্ট, 16 মাসের ব্যবধানে তিনি এমন কোন আলিবাবার গুহা পেয়ে গেলেন যা দিয়ে 10 থেকে 20 কোটি টাকা খরচ করার জন্য তারা নির্বাচনের খরচ মেটাবেন? অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করছেন। মঙ্গলবার রাত থেকে সে গুঞ্জন আরো এক দফা বাড়ে। বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুধবার বিকেলে সংবাদ সম্মেলন ডাকায়। সেই সংবাদ সম্মেলনে তার দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয় গত 16 মাসে বিগত সরকারের করে যাওয়া নাম ফলক পরিবর্তন ছাড়া আর কি কি করেছেন তার ফিরিস্তি তুলে ধরেছেন। যদিও সুলতানা কামালের মতো প্রথিতযশা ক্রীড়াবিদের নামে করা কমপ্লেক্সের নাম ফলক কেন পরিবর্তন করা হলো সে প্রশ্নের উত্তর দিতে বেশ ঘাবড়ে যান। শেষমেশ বলে বসেন সুলতানা কামালের নামে আরেকটি কমপ্লেক্সের নামকরণ করা যেতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া সচিবকে কাজে যোগ দিতে না দেয়া, নিজের এলাকায় বিশেষ বরাদ্দ, পিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কোনো কিছুরই গ্রহণযোগ্য জবাব ছিল না উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে। তবে পদত্যাগের খবর মুখে বলতে না চাইলেও নির্বাচনে অংশ নিচ্ছেন সেটি আবারও জানান তিনি। জানান পদত্যাগের খবর সাংবাদিকদের জানাবেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানিয়েছিলেন তিনি কূটনৈতিক পাসপোর্টও জমা দিয়েছেন। আসিফ মাহমুদ যখনই সংবাদ সম্মেলন করছিলেন তখনও পর্যন্ত গণমাধ্যমের খবর ছিল আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম সরকারের থেকেই যেতে চান। এর কিছুক্ষণের মধ্যে প্রেস উইং এর বরাত দিয়ে গণমাধ্যমে খবর আসে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন। এ খবর জানাতে সন্ধ্যা 6:15টায় প্রেস ব্রিফিং করে অধ্যাপক ইউনূসের প্রেস উইং। ব্রিফিং এ জানানো হয় অন্তর্বর্তী সরকার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তারা বুধবার বিকেল 5টার মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজে লেখা হয়েছে, দুই উপদেষ্টার পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। যদিও নির্বাচন কমিশন বুধবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায়। কিন্তু প্রশ্ন হলো, প্রধান উপদেষ্টার দপ্তর এই ব্যাখ্যা কোথায় পেলেন বা এমন শর্ত কিভাবে দিলেন দুই উপদেষ্টার পদত্যাগের সাথে তফসিল ঘোষণার সম্পর্ক আছে? দর্শক, বর্তমানে যে সংবিধান অনুসারে অধ্যাপক ইউনূস ও তার সরকার রাষ্ট্র চালাচ্ছেন তাতে মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার কারো পদত্যাগের বেলায় এমন অদ্ভুত শর্তের দেখা পাওয়া যায় না। সংবিধানের 2য় পরিচ্ছেদের 58 অনুচ্ছেদে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী উপমন্ত্রীরা কিভাবে পদত্যাগ করবেন সেটি বলা আছে। অনেকে বলতে পারেন এই সংবিধানে তো অন্তর্বর্তী সরকারের কথা বলা নেই, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা মন্ত্রীদের মতোই শপথ নিয়েছিলেন এবং মন্ত্রীদের মতোই সুযোগ সুবিধা ভোগ করেন। সেখানে বলা আছে প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোনো মন্ত্রী পদ শূন্য হবে
যদি তিনি রাষ্ট্রপতির কাছে পেশ করবার জন্য প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। আবার যদি টেকনোক্রেট মন্ত্রী হন তাহলে কি হবে, সেটি বলা আছে 58 এর 2য় অনুচ্ছেদে। বলা আছে প্রধানমন্ত্রী যে কোনো সময় কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে অনুরোধ করতে পারবেন এবং ওই মন্ত্রী অনুরোধ পালনে অসমর্থ হলে তিনি রাষ্ট্রপতিকে উক্ত মন্ত্রীর নিয়োগের অবসান ঘটাবার পরামর্শ দিতে পারবেন। নির্বাচনের তফসিল ঘোষণা না হলে উপদেষ্টাদের জমা দেওয়া পদত্যাগপত্র গৃহীত হবে না, এমন অদ্ভুত ও কিম্ভূত কিমাকার শর্ত বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শোনা গেল। দর্শক, মাত্র 16 মাসের ক্ষমতা যাত্রায় বড় বড় রাজনৈতিক দল সহ নানা মহল থেকে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি অনেকবার উঠেছিল। ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে নিয়োগের ইস্যুতে বিএনপির সাথে আসিফ মাহমুদের দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল। শেষমেশ বিএনপিকে পিছু হটতে হয়েছিল। অবশ্য পরে সেই আসিফ মাহমুদ বিএনপি থেকে নমিনেশন পাওয়ার চেষ্টা শুরু করেন। অন্যদিকে মাহফুজ আলমের সাথে জামাতের দ্বন্দ্ব ছিল ওপেন সিক্রেট। অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে তারা তখন আরও সময় চেয়েছিলেন। এরপর নভেম্বরের মাঝামাঝি তাদেরকে আবারও পদত্যাগের বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচন করবেন এমনটা মনস্থির করে পদত্যাগের প্রস্তুতি নিতে শুরু করেন। কুমিল্লায় নিজের এলাকা ছেড়ে ঢাকা 10 আসনের ভোটার হন। বিশেষ বরাদ্দ পেতে তড়িঘড়ি করে প্রকল্প সাজান নিজের নির্বাচনী এলাকার জন্য। অন্যদিকে উপদেষ্টা মাহফুজ আলম সরকারের শেষ সময় পর্যন্ত থাকার আগ্রহের কথা জানিয়েছিলেন। সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন না বলেও জানিয়েছিলেন। প্রথম আলোর খবরে বলা হয়েছে মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করেন সিনিয়র কয়েকজন উপদেষ্টা। সাধারণত প্রতি মঙ্গলবার মধ্যাহ্নভোজের পাশাপাশি উপদেষ্টারা বৈঠকে মিলিত হন। চলতি সপ্তাহের মঙ্গলবারের বৈঠকে 2 উপদেষ্টার পদত্যাগের বিষয়টি ওঠে। ওই দিন সন্ধ্যায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে 2 উপদেষ্টা বুধবার পদত্যাগ করছেন। প্রশ্ন হলো, আসিফ মাহমুদ না হয় নির্বাচন করবেন এমন সিদ্ধান্ত নেয়ার কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, কিন্তু মাহফুজ আলম যেখানে শেষ দিন পর্যন্ত নিশ্চিত নন এবং তিনি প্রয়োজনে নির্বাচন করতে চান না, এমন সিদ্ধান্ত নেয়ার পরও কেন সরে যেতে হলো? 10 ডিসেম্বর দৈনিক সমকালে প্রকাশিত এক খবরে বলা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম সরকারে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। লক্ষ্মীপুর 1 আসনে তার প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও তা হচ্ছে না। সমকালের ওই খবরে বলা হয় সোমবার রাতভর বৈঠক হয়েছে উপদেষ্টা মাহফুজের হেয়ার রোডের সরকারি বাসভবনে। মঙ্গলবার ভোর পর্যন্ত তা চলে। বৈঠক সূত্র জানিয়েছে মাহফুজ নির্বাচনে অংশ না নিয়ে সরকারে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জামাত ইসলামীর সঙ্গে এনসিপির জোটের নির্বাচনী সমঝোতার বিরোধী। এই মনোভাবের পরিবর্তন আসেনি। একাধিক সূত্র বলছে অধ্যাপক ইউনূস যে তার প্রিয় 2 ছাত্র উপদেষ্টাকে গোল্ডেন হ্যান্ডশেক করিয়েছেন তা এক প্রকার বাধ্য হয়েই করেছেন। এখন প্রশ্ন হলো, তফসিল ঘোষণা হলে এবং সে অনুযায়ী নির্বাচন হলে আসিফ ও মাহফুজ কি নির্বাচন করবেন এবং করলে কে কোন দল থেকে করবেন? কিংস পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর সবারই ধারণা ছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে তারা নির্বাচন করবেন। কিন্তু সারা দেশে আর্মি পুলিশ প্রহরায় সমাবেশ করার পরও জনসমর্থন না পাওয়ায় সে ধারণা থেকে সরে আসেন 2 সদ্য বিদায়ী উপদেষ্টা। আসিফ কুমিল্লা থেকে সরে এসে ঢাকা 10-এর ভোটার হন। বিএনপির প্রথম দফার তালিকায় এই আসনটি খালি রেখেছিল। তখন সবাই মনে করেছিল ইশরাক ইস্যুতে বিএনপির শত্রু বনে যাওয়া আসিফ মাহমুদ সেই বিএনপি থেকে হয়তো লড়বেন। তবে বিএনপি 2য় দফায় এই আসনে প্রার্থী ঘোষণা করেছে। বিএনপির একাধিক সূত্র বলছে আসিফ মাহমুদকে দলটি এখন আর নিতে চায় না। দর্শক, গত 7 নভেম্বর উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের বর্তমান বাস্তবতায় 10 থেকে 20 কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা সম্ভব নয় মন্তব্য করেছিলেন। তখন বলেছিলেন এই বাস্তবতায় আসলে যাদের কালো টাকা আছে তাদেরই সুযোগ আছে নির্বাচনে অংশগ্রহণ করার। প্রশ্ন হলো, 1 মাসের মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদের কি এই সক্ষমতা হয়ে গেছে, নাকি গত 16 মাসের ক্ষমতা যাত্রায় ধীরে ধীরে এই সক্ষমতা তিনি অর্জন করেছেন? আর অর্জন করেছেন বলেই ঢাকা 10 আসনের মতো বড় একটি আসনে তিনি স্বতন্ত্র হলেও নির্বাচন করতে চান। দর্শক, এই অভিযোগ উঠছে কারণ অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে যাদের মন্ত্রণালয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, সে তালিকায় আসিফ মাহমুদের নাম সবচেয়ে বেশি এসেছে গণমাধ্যমের খবরে।
আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন, যিনি নিজেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। অভিযোগগুলো ছিল নিয়োগ ও বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং বিগত সরকারের দোসর প্রকৌশলীদের পুনর্বাসনের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া। অবশ্য দুদক তদন্তের ঘোষণা দিলেও সেটি এখনো ঘুম পাড়ানি মাসি পিসের গান শুনিয়ে যাচ্ছে। বাবার টেন্ডার লাইসেন্স কাণ্ডে নিজে ক্ষমা চেয়েছিলেন, তবে নিজের অস্টার ম্যাগাজিন কাহিনী বিদেশ পর্যন্ত টেনে নিতে গিয়েও বেঁচে যান। হেলিকপ্টারে চড়ে 200 টাকার কম্বল বিতরণের কাহিনী তিনি কেন করেছেন তা নিয়ে কোনো সংস্থা অবশ্য প্রশ্ন করেননি। শেষ মুহূর্তে এসে নিজের এলাকায় কেন বিশেষ বরাদ্দ দিতে চেয়েছেন সেটি নিয়ে স্বচ্ছতার গান গাওয়া সরকারও ছিল নিশ্চুপ। এমনকি ইমেইলে আসা সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ যে তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে সেটিও জানতে পারেন। তবে সে দুর্নীতি ঠেকিয়েছেন বা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এমন কোনো তথ্য জানা না গেলেও তার বিরুদ্ধে বেশি অভিযোগ আছে খোদ উপদেষ্টা পরিষদে। দৈনিক প্রথম আলোর আরেকটি খবরে বলা হয়েছে, সরকারের শীর্ষ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে উপদেষ্টা আদিলুর রহমান খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেওয়া হতে পারে। তিনি বর্তমানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। আদিলুর রহমান প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে অপারগতা জানান। এই মন্ত্রণালয়ের অনিয়ম নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে উঠে আসা খবরের কারণে দায়িত্ব নিতে অনাগ্রহ দেখান তিনি, কারণ অনিয়মের দায়ভার তার উপরও যেতে পারে। তবে সরকারের চিন্তা হচ্ছে শেষ সময় এসে নতুন কাউকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে না, পুরনোদের মধ্য থেকে দেওয়া হবে। সেই চিন্তা থেকে শেষ পর্যন্ত আদিলুর রহমানকে রাজি করানো হয়। এমনকি এনসিপি তো আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের কারণে তাকে নিয়ে আপত্তি আছে। অবশ্য এনসিপি সম্প্রতি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে যে গণতান্ত্রিক সংস্কার জোট করেছে তা নিয়ে আসিফ মাহমুদের অনুসারীদের আপত্তি আছে। দর্শক, পদত্যাগে আরেক উপদেষ্টা মাহফুজ আলমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর 1 আসনে, যদিও সেখানে বিএনপির সাথে সমঝোতার সম্ভাবনা ক্ষীণ। বিএনপি সম্প্রতি বাংলাদেশ এলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিমকে ওই আসনে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেওয়ায় মাহফুজ আলমের লক্ষ্মীপুর 1 আসনে বিএনপি বা জোট থেকে ভোট করার সম্ভাবনা খুবই ক্ষীণ। তুলনামূলক মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কম থাকলেও ক্ষমতার অপব্যবহারের বিস্তর অভিযোগ আছে তার বিরুদ্ধে। মাহফুজের ভাইয়ের বিরুদ্ধে বিটিভির কাজের টেন্ডার অবৈধভাবে পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। জাতীয় নাগরিক পার্টি থেকে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ প্রকাশ্যে হুমকি দেন তিনি সময় মতো মাহফুজ আলম এবং এনসিপি নেতাদের দুর্নীতির প্রমাণ ফাঁস করবেন। রাষ্ট্রপতি ভবনে গিয়ে সব ধরনের আইন লঙ্ঘন করে মাহফুজ আলম বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেছিলেন। সরকারের সমালোচনা করেন এমন কাউকে কোনো ধরনের সরকারি প্রতিষ্ঠানে যাতে রাখা না হয় সেটির জন্য তিনি কড়া নির্দেশ দিয়েছিলেন। এ কারণে বিএনপি পন্থী অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীকে তিনি ওএসডি এবং বদলি করিয়েছিলেন। দর্শক, আসিফ মাহমুদ না হয় নির্বাচনে লড়ার জন্য উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়িয়েছেন, কিন্তু মাহফুজ তো নির্বাচন করতে চান না, তাহলে তাকে কেন সরে যেতে হলো? এর অর্থ হলো সরকারের উপর এমন চাপ আছে যে চাপটির কারণে সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। যদিও সরকার এমন ভাব যেন নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার ঠিক আগে সরকার তার নিরপেক্ষতার মুখোশ ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু আলিবাবার গুহা থেকে যদি নির্বাচনী খরচের 10 থেকে 20 কোটি টাকা বেরিয়ে আসে তখন সরকার কি প্রশ্নবিদ্ধ হবে না? তার চেয়ে বড় খবর হলো কিংস পার্টি এনসিপি 2 উপদেষ্টার পদত্যাগ মানতে পারছে না। সরকারে যেহেতু তাদের এখন সরাসরি স্টেক নেই, তাই তারাও নতুন একটি ইস্যুতে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরিকল্পনা আছে। সেটি হলো জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার সুযোগ দিতে চায় সরকার। এই সুযোগটি দিয়ে সরকার প্রমাণ করতে চায় নির্বাচন অনেক বেশি অংশগ্রহণমূলক হবে। কিন্তু এনসিপির পক্ষ থেকে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে শিগগিরই মাঠে উত্তেজনা তৈরি করা হবে। সেটি হলে তফসিল ঘোষণা হওয়ার পরও অনেক কিছু দেখার বাকি থাকবে। প্রথম আলোর জরিপ বলছে আসন্ন নির্বাচনে শর্তহীন এবং শর্তযুক্তভাবে 69% মানুষ চায় আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হোক। অর্থাৎ আওয়ামী লীগের প্রতি মানুষের দরদ এখনো আছে। মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ঐতিহাসিক ভূমিকা এখনো স্বীকার করছে মানুষ। এই জরিপের মাধ্যমে তাই প্রমাণিত হলো। এখন সরকার বলছে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। প্রেস সচিব বলছেন শুদ্ধ হয়েও নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, কিন্তু জরিপ বলছে অন্য কথা। এত শতাংশ মানুষের মতকে কিভাবে তাহলে অবজ্ঞা করবে ইউনূস সরকার? এই প্রশ্নটি কেবল রাজনৈতিক মহলের নয়, এটি রাষ্ট্রের ভিত্তি এবং গণতান্ত্রিক আদর্শের সঙ্গে জড়িত এক গুরুতর প্রশ্ন বলেই মনে করছেন বিশ্লেষকরা। যখন জনগণের এত বড় একটি অংশ একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অংশগ্রহণ দেখতে চায়,
তখন সেই জনমতকে উপেক্ষা করা গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী, এমনটাও বলছেন তারা। দেশের 69% মানুষ যখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটি দলের নির্বাচনে অংশগ্রহণের পক্ষে মত দেয়, তখন বুঝতে হবে এই জনমতের ভিত্তি শুধুমাত্র সাম্প্রতিক রাজনৈতিক লাভ ক্ষতির নয়, এর মূলে রয়েছে এই দলটির সুদীর্ঘ ইতিহাস, ঐতিহ্য এবং বিশেষ করে মুক্তিযুদ্ধে তাদের কেন্দ্রীয় ভূমিকা। জরিপের এই ফলাফল প্রমাণ করে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে কোনো নির্বাচন আয়োজন করা হলে তার গ্রহণযোগ্যতা নিয়ে দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মহলে এক বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হবে। মানুষ এখনও আওয়ামী লীগকে স্বাধীনতা এবং মুক্তির প্রতীক হিসেবে দেখে, তাই তাদের অংশগ্রহণকে রুদ্ধ করে দেওয়া মানে প্রকারান্তরে ইতিহাসের একটি অংশকে অস্বীকার করা। জনমতের দর্পণে আওয়ামী লীগ, নির্বাচনের অপরিহার্যতা। প্রথম আলোর এই সাম্প্রতিক জরিপ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এক নতুন মাত্রা যোগ করেছে। জরিপে দেখা যাচ্ছে প্রায় 27.8% উত্তরদাতা কোনো শর্ত ছাড়াই আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চান। পাশাপাশি 26% মানুষ মনে করেন শাস্তি এবং সংস্কারের পর এবং 14.8% মানুষ আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার পর দলটির নির্বাচনে অংশ নেওয়া উচিত বলে মনে করেন। সব মিলিয়ে শর্তহীন বা শর্ত সাপেক্ষে 69.2% মানুষ আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়ার অংশ করতে আগ্রহী। আওয়ামী লীগ কেন নির্বাচনের সুযোগ পাওয়ার যোগ্য? আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত, এই মতামতের পেছনে কেবল বর্তমানে তাদের প্রতি থাকা রাজনৈতিক সমর্থনই একমাত্র কারণ নয়। এর মূল ভিত্তি প্রথিত আছে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে। আওয়ামী লীগ একটি সাধারণ রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ। 1949 সালে এর জন্মলগ্ন থেকেই দলটি ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদের মূর্ত প্রতীক হিসেবে কাজ করেছে। 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা, 70-এর সাধারণ নির্বাচনের নিরঙ্কুশ বিজয়, এই প্রতিটি পদক্ষেপই ছিল চূড়ান্ত স্বাধীনতার সোপান। যদিও 24 সালের আওয়ামী লীগের কার্যক্রম সেই আগের আওয়ামী লীগের দরজায় কালি লেপন করেছে, তবুও মানুষ সুযোগ দিতে চায় সেই সুখ স্মৃতিকে মনে করেই। যে দেশে প্রায় 70% মানুষ একটি দলের অংশগ্রহণ চায়, সেই জনমতকে উপেক্ষা করা হলে তা গণতান্ত্রিক ভিত্তিকে দুর্বল করবে। গণতন্ত্রের মূল কথা হল সংখ্যাগরিষ্ঠের মতামতকে সম্মান জানানো এবং রাজনৈতিক বহুত্ববাদকে স্বীকৃতি দেওয়া। যদি আওয়ামী লীগের অতীতের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাদের নিষিদ্ধ করাও হয়, তবুও বৃহত্তর জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করাই হবে প্রজ্ঞা এবং দূরদর্শিতার পরিচয়। শাস্তি বা সংস্কারের শর্ত যুক্ত করে হলেও জনতা তাদের অংশগ্রহণ চাইছে, যার অর্থ তারা একটি ঐতিহাসিক আপোষ ও সংশোধনের মাধ্যমে এই দলটিকে জাতীয় মূলধারার রাজনীতিতে ফিরিয়ে আনতে প্রস্তুত। বিএনপির দৃষ্টিকোণ, একটি সার্বজনীন নির্বাচনের প্রয়োজনীয়তা। আওয়ামী লীগের অত্যাচারের সবচেয়ে বড় শিকার বিএনপি, কিন্তু বর্তমানে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ যে অপরিহার্য তা বিএনপিও পরোক্ষভাবে উপলব্ধি করে। একটি দলের অনুপস্থিতিতে অনুষ্ঠিত কোনো নির্বাচন যেমন অতীতের মতো দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পায়নি, তেমনি বর্তমান ইউনূস সরকারের অধীনে অনুষ্ঠিতব্য নির্বাচনে যদি প্রধান কোনো দল অনুপস্থিত থাকে, তবে তা আরও বড় ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি করবে। গ্রহণযোগ্যতার প্রশ্ন, বিএনপি ভালো করেই জানে যে আওয়ামী লীগের মতো একটি বিশাল জনসমর্থন এবং ঐতিহাসিক ভিত্তিযুক্ত দলকে বাইরে রেখে তারা যদি ক্ষমতায় আসে, তবে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে এবং দেশের বৃহৎ জনগোষ্ঠীর কাছে প্রশ্নবিদ্ধ থাকবে। বিশেষ করে বিগত 15 বছরের রাজনৈতিক অস্থিরতার পর দেশের মানুষের প্রত্যাশা একটি সর্বজনীন অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা। একটি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বিজয়ই কেবল সত্যিকারের গণতান্ত্রিক বৈধতা দিতে পারে। তাই বিএনপিও চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক, তবে তা হোক সুষ্ঠু রাজনৈতিক প্রতিযোগিতার মাধ্যমে। এটি নিছক উদারতা নয়, বরং রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন। আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ না দিলে কি হতে পারে? আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ রাজনীতি এবং স্থিতিশীলতার জন্য গভীর চ্যালেঞ্জ তৈরি করতে পারে। জনগণের এত বড় একটি অংশের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার ফল সুদূর প্রসারী এবং মারাত্মক হতে পারে। নির্বাচনের গ্রহণযোগ্যতা সংকট, যদি 69% মানুষ আওয়ামী লীগের অংশগ্রহণ চায়,
তবে সেই অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত নির্বাচন স্বয়ংক্রিয়ভাবে সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে বৈধতা হারাবে। নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠু হলেও একটি প্রধান দলের অনুপস্থিতি একে অংশগ্রহণমূলক নয় তকমা দেবে, যেমনটা আন্তর্জাতিক মহলে অতীতের নির্বাচনগুলোর ক্ষেত্রে দেখা গেছে। এতে দেশে নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হতে পারে, এমনকি আওয়ামী লীগও কিছু বলার সুযোগ পাবে। রাজনৈতিক শূন্যতা ও মৌলবাদের উত্থান। আওয়ামী লীগের মতো ধর্মনিরপেক্ষ এবং উদার দল নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে দাঁড়ালে এর ফলে তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতা পূরণ করার জন্য অন্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জরিপের তথ্য অনুযায়ী বিএনপি সবচেয়ে বেশি আসন জিতবে বলে মানুষের ধারণা থাকলেও জামায়াতে ইসলামের প্রতিও একটি বড় অংশের মানুষের সমর্থন দেখা গেছে। আওয়ামী লীগের অনুপস্থিতি ধর্মনিরপেক্ষ শক্তির পতন ঘটাতে পারে, যা মৌলবাদী বা চরমপন্থী রাজনৈতিক ধারাকে শক্তিশালী করতে পারে। এটি কেবল দেশের অভ্যন্তরেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও উদ্বেগের সৃষ্টি করবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা। জনগণের মতামতকে সম্মান না জানালে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও কমবে। ইউনূস সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিয়ে যে কঠোর অবস্থান নিয়েছে তা যদি জনমতের বিরুদ্ধে যায়, তবে এটি সরকারের প্রতি জনগণের অবিশ্বাস তৈরি করবে। এক দলের দমনপীড়ন আরেকটি দলের প্রতি সমর্থন সৃষ্টি করতে পারে, যা ভবিষ্যতে রাজনৈতিক প্রতিশোধের চক্রকে আরও দীর্ঘ করবে। এর ফলে দেশের শাসনতান্ত্রিক প্রক্রিয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। ঐতিহাসিক ভুল। স্বাধীনতার নেতৃত্ব দানকারী একটি দলকে রাষ্ট্রীয় প্রক্রিয়ার বাইরে রাখা প্রকারান্তরে জাতির আত্মপরিচয়ের অংশকে অস্বীকার করার শামিল। দেশের জনগণ যারা এখনো আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার ভূমিকাকে শ্রদ্ধার চোখে দেখে, তারা এই বর্জন মেনে নেবে না। এটি বাংলাদেশের ইতিহাসের একটি ধারাবাহিকতাকে রুদ্ধ করে দেবে, যা ভবিষ্যতে নতুন রাজনৈতিক সংকট এবং বিভাজনের জন্ম দিতে পারে। প্রথম আলোর এই জরিপ একটি স্পষ্ট বার্তা দিয়েছে। জনমত আওয়ামী লীগকে একেবারে বাতিল করে দেয়নি, বরং শর্ত সাপেক্ষে হলেও তারা চায় দলটি নির্বাচনী প্রক্রিয়ায় ফিরে আসুক। ইউনূস সরকারের সামনে এখন একটি কঠিন পরীক্ষা। তারা কি কেবল অতীতের ভুলের জন্য দলটির উপর কঠোরতা বজায় রেখে জনগণের ৬৯% আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করবে, নাকি দূরদর্শিতার পরিচয় দিয়ে একটি সর্বজনীন ঐতিহাসিক সংশোধনমূলক নির্বাচন আয়োজন করে দেশের গণতান্ত্রিক ভিত্তিকে মজবুত করবে? তবে যে গণতন্ত্রের জন্য এত কিছু সহ্য করল বাংলাদেশ, সেই গণতন্ত্র জারি রাখতে আওয়ামী লীগকে সুযোগ দেয়াই উচিত, এমনটাই বলছেন অনেকে।